নমস্কার বন্ধু, আমি সন্দীপ। আপনারা দেখছেন আমার চ্যানেল জিএসএম টেকনিক্যাল সন্দীপ। আর আমি আজকে একটা চার্জিং সিকোয়েন্স বোঝাতে চলেছি পিএমআই 632 আইসির এ পার্ট। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তা আমি এই ক্লাসটা আমার স্টুডেন্টের সঙ্গে শেয়ার করছি, আর তার সঙ্গে আমি মনে করলাম যে আমার ভিউয়ার্সের সঙ্গেও এই ক্লাসটা শেয়ার করা যায়, সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি যেটা লিখেছি পিএমআই 632 চার্জিং একটা আইসি, যার এ পার্টকে দেখানো চলেছে। এই আইসিটা একটা কম্বাইন্ড আইসি, যা আইসিটার মধ্যে গ্রাফিক্স, চার্জিং আইডি, থারাম এবং ফিউল গেজ এই সমস্ত কিছু ইনক্লুডিং আছে। আমি এইখানে যেটা দেখাতে চলেছি যে এই পার্টটা, এই ভিডিওটা কমপ্লিট দেখুন। দেখলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার পরে যদি সত্যি আপনাদের মনে হয় যে আপনার বি পার্টটা আপনাদের চাই, তাহলে নিচের কমেন্ট বক্সে আপনি পার্ট বি বলে লিখুন, তাহলে আমি নেক্সট ভিডিওতে বি পার্টটা তুলে ধরবো আপনাদের কাছে। পিএমআই 632 একটা চার্জিং আইসি, আর সিপিইউ নিয়েছি কলকমের একটা, কারণ পিএম কথাটার অর্থতেই বোঝা যাচ্ছে যে এটা কলকম সিপিইউর আন্ডারে একটা চার্জিং আইসি, আর এটা পাওয়ার আইসি নিয়েছি। প্রথমে যেটা হয় আমাদের ইউএসবি পয়েন্ট থেকে চার্জারের মারফতে V+5 ভোল্ট একটা ভোল্টেজ আসে। সেই ভোল্টেজটা ওবিপি আইসির মাধ্যমে আমাদের এই আইসিতে ইনপুট হয়। এই আইসি ইনপুট হওয়ার পর এই আইসি থেকে আমাদের পিএমআইডি বা এমআইডি বলে একটা ক্যাপাসিটার থাকে হাই ভোল্টেজের। সেই ক্যাপাসিটারের একটা প্রান্ত যা ইনপুট ভোল্টেজ সেটারই এখানে আমরা দেখতে পাবো, সেটারই এখানে আউটপুট হবে। যদি এখানে আমরা ভোল্টেজ চেক করি তাহলে আমরা কি দেখবো যে আইসিটার মধ্যে ভিপিএইচ ভোল্টেজ, এই ভিভাস ভোল্টেজ ওবিপি হয়ে পর ইনপুট হয়েছে, ক্লিয়ার কমপ্লিট হবে, এবং তার সঙ্গে চার্জিং আইসি ওয়ার্কিং এর জায়গায় আছে। এটা আমরা এইখান থেকে বুঝতে পারি। এরপর কি হয় যে এই আইসি ইনপুট হওয়ার পর সঙ্গে সঙ্গে আইসি সুইচিং এর কাজ করে। সুইচিং কি করে, সুইচিং এই ভোল্টেজটাকে সুইচিং করে চার্জিং এ ভিপিএইচ ভোল্টেজকে বার করার করে। তা এখান থেকে সুইচিং হয়। সুইচিং হওয়ার সময় একটা ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটার বুস্ট ক্যাপাসিটার, এই বুস্ট ক্যাপাসিটার মারফতে ভোল্টেজটা আবার এই সাইড থেকে একটা বুস্ট ক্যাপাসিটার মারফতে কানেক্ট হয়। এই বুস্ট ক্যাপাসিটারের অপর প্রান্তে ভিপিএইচ এর যা ভোল্টেজ আসবে তার ডবল কিন্তু অপর প্রান্তে দেখতে হবে। এই ক্যাপাসিটার মিসিং হওয়ার পরে সেট রিস্টার্টিং হতে পারে বা চার্জিং হবে না, আবার এই লিকেজ হওয়ার পর বা এই বুস্ট ক্যাপাসিটারের ভোল্টেজ ক্যাপাসিটি কমে গেলে সেখানে ফেক চার্জিং হতে পারে। ফেক চার্জিং মানে চার্জিং অ্যাম্পিয়ারের 0.6 অ্যাম্পিয়ার নেবে। বুস্ট ক্যাপাসিটার মারফতে এটাকে কন্ট্রোলিং করে চার্জিং অ্যাম্পিয়ারটাকে ঠিক রাখার জন্য, বা চার্জিং ফেক চার্জিং যাতে না হয়। এখান থেকে 1 মাইক্রো হ্যান্ডি একটা কয়েল আছে, যা বক কয়েল। সেই বক কয়েল হওয়ার পর ভিপিএইচটা আউটপুট হয়। ভিপিএইচ আউটপুট পরে নেক্সট আবার ভিপিএইচ এই আইসিকে ফিডব্যাক দেয় যে আমি সঠিক অ্যাম্পিয়ার সাথে ভোল্টেজও পেয়েছি। এর সঙ্গে একটা ডায়োডকে গ্রাউন্ড করা থাকে ভোল্টেজটাকে ফিল্টারেশন করার জন্য, বা এর মধ্যে স্পাইক ভোল্টেজকে গ্রাউন্ড করার জন্য একটা ডায়োড লাগানো থাকে। এরপর এই ভিপিএইচ ভোল্টেজ মোবাইলের সমস্ত সেকশনে দেওয়া হয় মেন ভোল্টেজ হিসাবে। যেমন এক্সাম্পল সমেত আমি এখানে তুলে ধরেছি বিটি ব্লুটুথ আইসি, লাইট আইসি, নেটওয়ার্ক আইসির মধ্যে সমস্ত সেকশনে ভিপিএইচ ভোল্টেজ যায় না, যায় 5G 4G এবং 2GPF যদি থাকে তাদের কাছে ভিপিএইচ ভোল্টেজ যায়। অডিও সেকশনেও যায় বা আরো অনেক সেকশনে কিন্তু ভিপিএইচ যায়। স্যামসাং এর সেটের ক্ষেত্রে ভিপিএইচ যায় না, অনেক সময় ভিভ্যাট নেটওয়ার্ক আইসিকে যে থাকে দেখা যায় অনেক সেটের ক্ষেত্রে, কারণ কোম্পানি যেরকম ভাবে সার্কিট বানায় সেই অনুযায়ী আইসির ভোল্টেজকে পাঠানো হয়। এরপর কি হয়, ভোল্টেজ যাওয়ার পর এখানে সিসি চার্জিং পিন থেকে বা B2B কানেক্টর থেকে CC1 আইডি, CC2 এই দুটো লাইন যোগ হয়। যদি কোনো সেটের ক্ষেত্রে CC2 কানেকশন থাকে
তাহলে বোঝা যাবে যে এই আইসিটা ফাস্ট চার্জিং এর জন্য ওয়ার্কিং এর জন্য আছে। আর যদি এনসি থাকে সিসি 2টা তাহলে ফাস্ট চার্জিং নেই, কারণ ফাস্ট চার্জিং এই আইসি এমন কোনো সেটে ব্যবহার হয় যার মধ্যে ফাস্ট চার্জিং অপশন নেই। যেমন এক্সাম্পল সমেত একটা মডেল বললাম একটু আগে, রিয়েলমি 5i এই আইসি আছে বি টাইপ বি চার্জিং কানেক্টর, যেখানে ফাস্ট চার্জিং এর অপশনই নেই, সেইখানে দেখলে এটা এনসি দেখতে পাবে। এবার কি হয়, সিসি কিভাবে ফাস্ট চার্জিং কাজ করে এটা আমি আগে বুঝাই। সিসি 1 থেকে একটা সিগন্যাল আসে, সিগন্যাল আসার পর ভোল্টেজ আসার পর কি হয়, আরেকটা যে ভোল্টেজ যেটা সিসি 2 আউট এসএস সেল, ভালো করে শোনো, সিসি আউট এসএস সেল লজিক লো করে সিপিইউ আইসি কে পাঠানো হয়। কি সিপিইউ আইসি তার কমিউনিকেশন জাসুস যেটা বলা হয় প্রোটোকল লাইন, এসপিএমআই প্রোটোকল বা এসপিএমআই ক্লক এন্ড ডাটা বা সিরিয়াল ক্লক এন্ড ডাটা বা যে যেটা প্রোটোকল ইউজ করে, এসপিএমআই প্রোটোকল মারফতে, যেটা আমি এই পার্টের মধ্যে নেই, বি পার্টের মধ্যে আছে, ওটার মাধ্যমে চার্জিং আইসি কে সিপিইউ বলে যে আমার ফাস্ট চার্জিং এর জন্য সেট রেডি আছে বা সেরকমই একটা কনসেপ্টের সেট আছে, তুমি ফাস্ট চার্জিং শুরু করার জন্য তুমি ব্যাটারি চার্জিং আউটে তুমি সেই ঠিকমতো অ্যাম্পিয়ার প্রদান করো যাতে ব্যাটারিটা ফাস্ট চার্জিং হয়, তখন সেই ফাস্ট চার্জিং চালু করে। ঠিক আছে, এইভাবে সার্কুলেশনটা কাজ করে। তাহলে বোঝা গেল যে সিসি আউটের মারফতে যায়, সিসি 2 এর মারফতে আসে, আর আইসি থেকে সিসি 2 আউটের মারফতে কলকম কে পাঠানো হয়, সিপিইউ কে পাঠানো হয়, সিপিইউ সেটাকে সিরিয়াল ক্লক বা সিরিয়াল ডাটা বা এসপিএমআই প্রোটোকলের লাইন দিয়ে ওটাকে চার্জিং আইসি কে দেয়, চার্জিং আইসি সেটাকে অ্যাম্পিয়ারকে বাড়িয়ে পর ব্যাটারিকে ফাস্ট চার্জিং এর জন্য রেডি করে, এইভাবে ফাস্ট চার্জিং হয়। তারপরে আরেকটা লাইন আছে B2B কানেক্টর থেকে CC1 আইডি, এটা হচ্ছে ওটিজি কানেক্টরের জন্য। আমাদের ওটিজি কানেক্ট করতে গেলে এই লাইনে বার্তাটা চার্জিং আইসি, এইরকম চার্জিং আইসি থাকলে চার্জিং আইসি কে প্রথমে পাঠানো হয়। চার্জিং আইসি কি করে, চার্জিং আইসি এটা লজিক লো হিসাবে আসে, সেই লজিক লো সিগন্যাল পাওয়ার পর চার্জিং আইসি এই ইউএসবি যেটা দিয়ে আমরা 5 ভোল্ট চার্জিং এর সময় চার্জিং যখন পিন ঢুকিয়েছিলাম তখন এসেছিল, এটা ফরওয়ার্ড বায়াস হিসাবে, আইসি তখন রিভার্স বায়াসে ওই লাইন দিয়ে পর আবার 5 ভোল্ট ভোল্টেজ ওটিজি কে দেয়। ওটিজি ডিভাইসের মধ্যে ভোল্টেজ যখন আসে গ্রাউন্ড পাচ্ছেই কানেক্টরে, আর তার সঙ্গে ভোল্টেজ যখন পায় তখন ওটিজি অ্যাক্টিভ হয়। ওটিজি তখন কি হয়, ওটিজি তখন ডাটা প্লাস অ্যান্ড ডাটা মাইনাস যে লাইনটা, সেই লাইন দিয়ে ডাটা কমিউনিকেশন করে সিপিইউ এর সঙ্গে। আর এইখানে যেটা ইউএসবি, এইখানে যেটা এখানে যেটা ডেটা প্লাস এন্ড ডেটা মাইনাস আছে রেজিস্ট্যান্স দিয়ে, এখানে একটা 1K রেজিস্টার দিয়ে ডেটা প্লাস আর ডেটা মাইনাস 1 কিলো ওহমস এর রেজিস্টার দিয়ে ডেটা প্লাস এন্ড ডেটা মাইনাস ওই কমিউনিকেশন লাইনকে ভোল্টেজ প্রদান করে, যেটাকে আমরা বলা হয় কি সার্কিট, পুল আপ সার্কিট। ঠিক, পুল আপ সার্কিটে মারফতে এই ভোল্টেজটাকে ওখানে দেয়। এই আইসি শুধুমাত্র ডেটা প্লাস ডেটা মাইনাস এর কমিউনিকেশন শুধুমাত্র ভোল্টেজ দেওয়ার জন্য, কি এটাই তো, কারণ সিপিইউ আইসি ডেটা প্লাস ডেটা মাইনাসের কমিউনিকেশনটাকে নিয়ে যাওয়া করে, লেনদেন করে। তাহলে ওকে এটা, এরপর কি হয়, এরপর ভোল্টেজ যখন সুইচিং হয়, সুইচিং হওয়ার পরে ব্যাটারি ভিব্যাট ভোল্টেজ তখন এখানে ব্যাটারির জন্য ভোল্টেজ দেয়, যা ব্যাটারিকে চার্জ করে ব্যাটারি কানেক্টরের সঙ্গে কানেক্টেড থাকে। আর সেই সময় একটা সেন্স ভোল্টেজ আছে, যেটা সেন্স রেজিস্টার দিয়ে পর এই রেজিস্টারের অপর প্রান্তে একটা কানেকশন থাকে আইসির সঙ্গে, যেটাতে পজিটিভ সেন্স হিসাবে আইসি বুঝতে পারে যে ব্যাটারির মধ্যে কতটা পরিমাণের ভোল্টেজ আছে, যেটাকে ফিউল গেজ বলা হয়। আমি একটু আগেই বললাম যে এই আইসির মধ্যে ফিউল গেজের ভূমিকা থাকে, সেই হিসাবে ফিউল গেজ হিসাবে এটাকে কাজ করে। কিন্তু ভোল্টেজের পজিটিভ তো পেল, পজিটিভ
সেন্স পেয়েছে, তার সঙ্গে তো নেগেটিভ সেন্স, তাই এই জন্য নেগেটিভ লাইন থেকে ডাইরেক্ট একটা পয়েন্ট, একটা বলে পার্সোনাল একটা বল থাকে যেখানে নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত থাকে, এখানে আমরা নেগেটিভ লাইনের সঙ্গে কন্টিনিউটি পাবো। তাহলে পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স, এটা হচ্ছে সেন্স নেগেটিভ। সেন্স নেগেটিভ আর সেন্স পজিটিভ মিলে পর ফিউল গেজ তৈরি হয়, তারপরে আমাদের ডিসপ্লেতে শো হয় কত পার্সেন্টেজ মোবাইলটার মধ্যে চার্জ আছে বা ব্যাটারিতে চার্জ আছে, এটাই দেখা যায় না। এইভাবে কাজ করে, ওয়ার্কিং করে। তাহলে ব্যাটারির ক্ষেত্রে চার্জিং ভোল্টেজ, চার্জিং লোগো যদি ঠিক মতো না আসে, কম চার্জ আছে কিন্তু দেখাচ্ছে 100%, যাই ব্যাটারি লাগানো 100%, বেশি চার্জ আছে যাই ব্যাটারি লাগানো 0%, বা দেখা যায় 100 এভাব হয়ে গেছে, 1000, 5000, 500 এরকমও শো হয়। সেই ক্ষেত্রে কি হয়, সেন্ট রেজিস্টার প্রবলেম হবে, আর না হলে আইসি প্রবলেম। বুঝতে পেরেছ? তাহলে সেন্ট রেজিস্টার এটা কাজ, সেন্ট লাইনের এই কাজ। এরপরে ভোল্টেজ সেন্স করার পরে আরেকটা লাইন থাকে যেটা হচ্ছে বিটিএইচ, ব্যাটারি থার্মাল। ব্যাটারি থার্মাল এই ওয়ার্কিংটা এই লাইনেই করে। ব্যাটারি থার্মাল এখান থেকে R1, এটাকে R1 বলা হয়। R1 রেজিস্টার হয়ে পর ভোল্টেজ একটা প্রদান হয়, আর ব্যাটারির মধ্যে R2 থাকে। R2 আর R1 হয়ে একটা ডিভাইডার সার্কিট হয়ে ডিভাইডার ভোল্টেজ এই আইসিকে ঘুরে পাঠানো হয়। তাতে টেম্পারেচার এরর অ্যান্ড টেম্পারেচার লো এবং হাই যে প্রবলেমটা এই লাইনের কমিউনিকেশনের প্রবলেমের জন্য হয়ে থাকে। তারপরে আইডি, সেম এই কাজটাই, আইডি একই অবস্থায়, এটা R1 আইডি আর ব্যাটারির মধ্যে R2 থাকে। এই আইডিতে একটা ভোল্টেজ থাকে 1.8 বা 2.8, থার্মাল ক্ষেত্রে 1.8 অথবা 1.8 বা 2.8। এই ভোল্টেজটা ডিভাইডেড করে ব্যাটারির মধ্যে বিএম সার্কিটে R2 একটা রেজিস্টার আইডি লাইনও থাকে, সেটা কানেক্টেড হয়ে পর এটাকে ডিভাইডেড করে আবার আইসিকে পাঠায়, আইসি তখন চেঞ্জ করে ঠিক আছে বলে। এটা যদি প্রবলেম হয় ব্যাটারির এরর, কি ব্যাটারি এরর। আর থার্মালের প্রবলেম হলে কি হয়, প্রবলেম আসবে হাই টেম্পারেচার এরর, ঠিক আছে। এই প্রবলেম দুটো কিন্তু শো করবে এই লাইনের কমিউনিকেশন যদি প্রবলেম থাকে। তাহলে বোঝা গেল এটা আইডি থার্ম, ব্যাট সেন্স, ব্যাট ভোল্টেজ, নেগেটিভ সেন্স। আর নেগেটিভ সেন্সের আরেকটা ডাইরেক্ট গ্রাউন্ডের সঙ্গে থাকে, যেটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, যেটা নেগেটিভ ভোল্টেজ আমরা ব্যাটারিকে দিই এই আইসির থেকে। তাহলে পজিটিভ পেলো, নেগেটিভ পেলো, ব্যাটারি চার্জ হবে। এরপরে এটা হওয়ার পর কিছু লাইন থাকে, যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয়, আমাদের এই বুট ক্যাপ, বুট পাওয়ার ক্যাপ বা VARB ক্যাপ, এই ক্যাপগুলো অনেক সময় শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার পর আমরা কি করি, এটাকে শর্ট হয়ে গেছে, সেট ডেড হয়ে যায়, এটা তুলে ফেলে দিই, সেট অন হয়ে যায়। অবশ্যই অন হয়ে যায়, কিন্তু প্রবলেম কি আসতে পারে, আইসি ব্যালেন্সই নষ্ট হতে থাকবে, বা অনেক সময় অনও না হতে পারে। সেই ক্ষেত্রে আইসি দীর্ঘদিন চলবে না, কিছুদিন পরে আইসি খারাপ হতে পারে। কিন্তু এই ক্যাপ যদি শর্ট সার্কিট হয়ে যায় বা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ক্যাপ লাগাতে হবে, এটা মনে রাখবে। ক্যাপ তুলে ফেললেও কিন্তু ক্যাপটা নতুন লাগাতে হবে, ঠিক আছে। এই ক্যাপটা এতটাই গুরুত্বপূর্ণ। তা এগুলো হচ্ছে আইসিকে ব্যালেন্স ঠিক রাখার জন্য করে। আর একটা পিজি গ্রাউন্ড, চার্জিং পাওয়ার গুড যে লাইনটা, সেটাকে ঠিক রাখার জন্য পিজি গ্রাউন্ড একটা আইসিকে গ্রাউন্ড থেকে দেওয়া হয়। তাহলে এইভাবে আমাদের এ সেকশন, এই ইউএসবি যেটা আমি আগে বলেছিলাম, এটা একটু বলে দিই। এই যে ডিএমডিপি লাইনটা, এখান থেকে 1K রেজিস্ট্যান্স দিয়ে পর পুল আপ ভোল্টেজ যায়, আর ডেটাটা যায় ইউএসবি ডিএমডিপি। এখানে যে রেজিস্টার থাকে এটা 0 ohms থাকে, 0 ohms এর দুটো রেজিস্টার থাকে, যেটা ডেটাকে যায়। কিন্তু অনেক সময় কি, অনেক লাইনের ক্ষেত্রে এটা রেজিস্টার থাকে না, ডাইরেক্ট জাম্পারও থাকতে পারে, মানে কোনো লাইন মাঝে কোনো কম্পোনেন্টস না থাকতে পারে, ডাইরেক্ট সিপিইউ আইসির সঙ্গে কমিউনিকেশন থাকতে পারে, অনেক সেটের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর তার সঙ্গে একটা লাইক করুন। থ্যাংক ইউ।